أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আমরা গত 2 দিন সাক্ষ্য আইনের প্রশ্ন আলোচনা করছি। এই নিয়ে আমরা শেষ করলাম হচ্ছে ফৌজদারি দণ্ডবিধি, তারপরে শেষ করলাম হচ্ছে অস্ত্র আইন, আর শেষ করলাম সাক্ষ্য আইন। এখন আজকে আমরা আরেকটা মাইনর অ্যাক্ট, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই একটা মাইনর অ্যাক্ট দিয়ে শুরু করব। নারী শিশু নির্যাতন আইন 2000 সংশোধিত 2025 সংশোধিত 2026। এটা আমাদের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। যেটা আমাদের গায়ের মধ্যে যেমন এই কাপড়টা আছে, ঠিক এই নারী শিশু নির্যাতন আইন হচ্ছে আমাদের পুলিশের গায়ের চামড়ার মতো। কারণ কি, আমরা প্রতিনিয়ত চাকরি করতে গেলে এই নারী শিশু নির্যাতন আইনের মামলা বা বিভিন্ন অপরাধ সংগঠনের তদন্ত করতে হয়, অনুসন্ধান করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এই নারী শিশু নির্যাতন আইনটাকে যদি আমরা সহজভাবে উপস্থাপন করতে পারি, সহজভাবে বুঝতে পারি, তখনই আমরা কি করব, আমাদের ব্যক্তি জীবনে সেইটা প্রয়োগ করতে পারবো। আর যদি আমরা এটা সহজভাবে না জানি, সহজভাবে না বুঝি, বা কোন আইনে কিভাবে মামলা হবে সেটা যদি আমরা না বুঝতে পারি, সেই ক্ষেত্রে আমরা আমাদের ব্যক্তি জীবনে, চাকরি জীবনে ফেইলিওর হব। তাহলে আমরা আগে জানি নারী শিশু নির্যাতন দমন আইন 2000, এটা 2000 সালের 8 নম্বর আইন। সর্বশেষ সংশোধিত হয়েছিল 2025 সালের মার্চ মাসে 11 নম্বর অধ্যাদেশ অনুসারে। শেষ এই বছর এটা সংশোধন হয়েছে 2026 সালের 10 এপ্রিল শুক্রবার, এবং 26 সালে এটা হচ্ছে 85 নম্বর আইন। তাহলে আমরা জানলাম নারী শিশু নির্যাতন আইন 2000, নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সালের 8 নম্বর আইন। এখন 25 সালে যে সংশোধিত হয়েছিল, এইটা 2026 সালের 10 এপ্রিল যখন এটা সংশোধন করে, সেই সংশোধনে 25 সালের আদেশটারে বাতিল করে দিছে। তাহলে এখন এটা হবে 2026 সালের 85 নম্বর আইন। এটা হইল তার মূল হেডেন। এখন আমরা, স্যার 25 সালে তুলি সব বাদ। হ্যাঁ, 25 সালে যেগুলো হয়েছে সব বাদ। এখন এটার অধিকতর সংশোধন করিয়ে 2026 সালে, অর্থাৎ 25 সালে যেগুলো সংশোধন হয়েছিল, এই সংশোধনটা 26 সালে নিয়ে আসছে। আসার পরে এখানে কিছু মডিফাই করছে, মডিফাই করিয়া এগুলোর আবার 26 সালের 85 নম্বর আইন হিসাবে এটারে অভিহিত করছে। তাহলে মনোযোগ দিবেন। নারী শিশু নির্যাতন আইন আমরা সর্বোচ্চ হয়তো 2 ক্লাসে শেষ করে দিব, অতএব মনোযোগ দিবেন। পরবর্তীতে এখানে আর ফিরার কোনো সুযোগ নাই, পরীক্ষাও কিন্তু নিকটে। নারী শিশু নির্যাতন আইনের এক ধারা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম, অর্থাৎ এই আইন কি হিসাবে অভিহিত হবে, এটা নারী শিশু নির্যাতন দমন আইন 2000 হিসাবেই অভিহিত হবে। আর দুইয়ে বলতে হচ্ছে এটা 25 সালের যে অধ্যাদেশটা ছিল সেটা রহিত করা হয়েছে। নারী শিশু নির্যাতন আইনের এক ধারা। 2 ধারার মধ্যে আছে সংজ্ঞা। সংজ্ঞার মধ্যে 2-এর ক-তে হচ্ছে অপরাধ। অপরাধ কি, অর্থাৎ এই আইনে যেগুলা শাস্তিযোগ্য সেগুলা হচ্ছে অপরাধ। আর এটার সাথে আমরা সংজ্ঞা ব্যবহার করতে পারি হচ্ছে দণ্ডবিধি আইনের 40 ধারা, যেটা পরিপন্থী হিসেবে ব্যবহার হয়, সেটাও অপরাধ। নারী শিশু নির্যাতন আইনের 2-এর ক-এর সাথে ব্যবহার করব দণ্ডবিধি আইনের 40 ধারা। খ-তে হচ্ছে অপহরণের সংজ্ঞা। বল প্রয়োগ বা ভীতি বা প্রলুব্ধ দিয়া বা ফুসলাইয়া স্থানান্তর করাকে কি বলে, অপহরণ বলে। ক-তে অপরাধ, খ-তে অপহরণ। ক-তে অপরাধ 2-এর ক, নারী শিশু নির্যাতন দমন আইন 2-এর ক-তে হচ্ছে অপরাধের সংজ্ঞা, অর্থাৎ এই আইনে যেগুলা শাস্তিযোগ্য সেইগুলাকেই অপরাধ বলে। 2-এর ক সাথে ব্যবহার করবেন দণ্ডবিধি আইনের 40। 2-এর খ-তে হচ্ছে অপহরণের সংজ্ঞা। বল প্রয়োগ, ভীতি বা প্রলুব্ধ করিয়া বা প্রলোভন দেখাইয়া বা ফুসলাইয়া স্থানান্তর করাকে অপহরণ বলে। তাহলে এখন আপনি বলবেন, স্যার তাহলে বল প্রয়োগে নিলে তো বুঝলাম বল প্রয়োগ, প্রলুব্ধ করলো তাও বুঝলাম, ভয় ভীতি দেখাইলো, কিন্তু ফুসলাইয়া নেওয়া কি, অর্থাৎ তোমার যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভুল বুঝায়,
ভুল বুঝে যখন স্থানান্তর করে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে, তখন তাকে অপহরণ বলে। এটা হচ্ছে মানব পাচার আইনের আবার 3 ধারায় অপহরণের সংজ্ঞা বলা আছে। তো ওই মানব পাচার আইনের 3 ধারা আমরা এখানে টানবো না, এখানে শুধু আমরা নারী শিশু নির্যাতন আইন দমনের 2 এর খটা ব্যবহার করব। তারপর হচ্ছে 2 এর ঘ, আটক বা অবরোধ। কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে কোনো স্থানে আটক রাখা বা অবরোধ রাখাকে বলে আটক বা অবরোধ। অর্থাৎ ইচ্ছার বিরুদ্ধে যখন তারে কোনো স্থানের ভিতরে নিয়ন্ত্রণ করে, তখন তাকে আটক বা অবরোধ বলে। এগুলোর সাথে আমরা দণ্ডবিধি আনতে যাব না, কারণ দণ্ডবিধির চেয়ে আমরা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর ঘতে হচ্ছে ট্রাইব্যুনাল, অর্থাৎ এই আইনের অধীনে গঠিত ট্রাইব্যুনাল বা আদালত। হচ্ছে দর্শন। দর্শনের সংজ্ঞা আমরা পড়ছি হচ্ছে এই আইনের 9 ধারার বিধান, অর্থাৎ নারী শিশু নির্যাতন আইনের 9 ধারার বিধানে বলা আছে দণ্ডবিধি আইনের 375 ধারায় সংজ্ঞায়িত দর্শন বা রেপ। তাহলে আমরা দণ্ডবিধি আইনের 375 ধারায় দর্শনের সংজ্ঞা পাইছিলাম কয়টা? নারী শিশু নির্যাতন আইনে আমরা দর্শনের সংজ্ঞা পাইছিলাম কয়টা? 5 ভাবে স্যার। 5টা পাইছিলাম। কি কি? ইচ্ছার বিরুদ্ধে, সম্মতি ব্যতীত, ভয় দেখাইয়া সম্মতি নিয়া, স্ত্রীলোকটি তার জানের স্বামী, আর হচ্ছে কি যে ক্ষেত্রে তার বয়স 14 বছরের কম, সেই ক্ষেত্রে এটা দর্শন হিসেবে গণ্য হবে। মনে রাখতে হবে তো, নাহলে তো পরীক্ষার হলে গিয়ে তো আপনার এত সময় দিবে না। তারপর হচ্ছে 2 এর ছ, নবজাতক শিশু। নবজাতক শিশু বলতে কি, যে শিশুর বয়স, বাচ্চার বয়স 40 দিনের কম, তাকে নবজাতক শিশু বলে। সতে হচ্ছে নারী। নারী বলতে যে কোনো বয়সের নারী, অর্থাৎ 1 দিনের বাচ্চাও নারী, আবার 80 বছরের মহিলাও নারী। তারপর সংশোধনীত অনুসারে আইছে স, স, অর্থাৎ ডবল স, বলাৎকার। কারেন্ট গেছে। স, স, অর্থাৎ ডবল স যেটা বলি আমরা, এটা হচ্ছে কি বলাৎকার। তো বলাৎকার কার সাথে হয়, পুরুষের সাথে নাকি মহিলার সাথে? পুরুষের সাথে পুরুষের সাথে। পুরুষের সাথে। কোনো ছেলে শিশুর মুখ বা পায়ুপথে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত যৌনকর্ম, কোনো ছেলে শিশুর মুখ বা পায়ুপথে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত যৌনকর্ম, অর্থাৎ কোনো ছেলে শিশুর মুখ বা পায়ুপথে যদি কোনো পুরুষ লোক তার যৌনাঙ্গ ব্যবহার করে, তাহলে তাকে কি বলে? যৌনকর্ম বলে বা বলাৎকার বলে। যৌনকর্ম করলে সেটা হবে বলাৎকার। তারপর হচ্ছে সংশোধিত অনুসারে স, 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 অর্থাৎ ট্রিপল স, এটার সংজ্ঞা বলা হচ্ছে মারাত্মক জখম। মারাত্মক জখমের সংজ্ঞা বলা আছে দণ্ডবিধি আইনের 320 ধারায় সংজ্ঞায়িত মারাত্মক জখম। তাহলে দণ্ডবিধি আইনের 320 ধারায় আমরা মারাত্মক জখম পাইছিলাম কয়টি ক্ষেত্রে? 8টি। 8টি। কি কি? 8টি যে নাই স্যার, 8টি তো। পুরুষত্বহীন করা, তারপর দুই কান বা এক কান নষ্ট, স্থায়ীভাবে নষ্ট করা। শ্রবণ শক্তি নষ্ট করে। 3 নাম্বার হচ্ছে 2 চোখের বা 1 চোখ বিনষ্ট করা। 4 নাম্বার হচ্ছে অঙ্গ বা গ্রন্থির বিনষ্ট করা। 5 নাম্বার অঙ্গহানি। 6 নাম্বার মুখমণ্ডলের বিকৃতি। 7 নাম্বার হাড় বা দাঁত ভঙ্গ। 8 নাম্বার 20 দিন কার্যক্রমে অক্ষম করা। তাহলে সেটা কি হবে? মারাত্মক জখম হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে বর্গীয় জ, মুক্তিপণ। আর্থিক বা অন্য কোনো সুবিধা আদায় করা বা গ্রহণ করা, অর্থাৎ কোনো ব্যক্তিকে অবরোধ করে, আটক করে, যদি কোনো অর্থ দাবি করে বা কোনো দ্রব্য দাবি করে বা কোনো মূল্যবান জামানত দাবি করে, তাহলে সেটা কি হবে? মুক্তিপণ হবে। কি শুধু শুধু সেটা টাকা হইলেই মুক্তিপণ হবে, নাকি অন্য কোনো মুক্তিপণ হবে?
টাকাও হইতে পারে, মূল্যবান জামানতও হইতে পারে, সম্পত্তিও হইতে পারে। অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে আটক করে তার নিকট থেকে কোনো মূল্যবান জামানত বা দলিল বস্তু দাবি করবে, তখন সেটা মুক্তিপণ হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি বলতে 1898 সালের যে ফৌজদারি কার্যবিধি সেটাকে বোঝাবে। ইয় ইয় বা নিয় আমরা যে যেটা বুঝি, তাহলে মূলত এটা হচ্ছে কি ইয়, যৌতুক। যৌতুক হচ্ছে কোনো বিবাহের সময় আগে বা বিবাহ স্থির থাকা অবস্থায় বরের পিতামাতা বা বরের পক্ষে যদি কনের নিকট হইতে কোনো পণ, অর্থ বা সামগ্রী, সম্পদ ইত্যাদি যদি দাবি করে, তাহলে তাকে কি বলবে? যৌতুক বলে। আর যদি সেটা কনে পক্ষ কর্তৃক বর পক্ষকে বিবাহের আগে সময় স্থির থাকা অবস্থায় কোনো পণ, অর্থ, সামগ্রী, সম্পদ প্রদান করে, তাহলে সেটাও যৌতুক হিসেবে গণ্য হবে। বুঝা গেছে? এখন কি যৌতুক কি খালি কি দাবি করলেই যৌতুক হয়, নাকি কনে পক্ষ দিলেও সেটা যৌতুক হয়? উভয়। দিলে উভয়। উভয় পক্ষে দাবি করলেও যৌতুক হবে, কনে পক্ষ দিলেও সেটা যৌতুক হবে। উদ্দেশ্য থাকতে হবে কি? লেনদেনের বিষয়টা। লেনদেন যদি করে এবং সেটা যদি বিবাহ স্থির থাকা অবস্থায় কোনো পণ, অর্থাৎ সত্য। হ্যাঁ, যে সত্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে যৌতুক হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে সংশোধিত অনুসারে ইয় ইয়, অর্থাৎ ডবল ইয় সংজ্ঞা হচ্ছে যৌনকর্ম। কোনো নারী বা শিশুর কোনো নারী বা শিশুর যোনি বা পায়ুপথ বা মুখের ভিতরে কোনো ব্যক্তি কর্তৃক যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে পুরুষাঙ্গ বা দেহের যে কোনো অংশ বা অন্য কোনো বস্তু প্রবেশ করানোকে বা প্রবিষ্টকরণকে কি বলে? যৌন কর্ম বলে। তাহলে বুঝতে হবে কোনো নারীর বা শিশুর যোনি বা পায়ুপথ, বা মুখের ভিতরে যদি আপনার যৌন কামনা চরিতার্থ উদ্দেশ্যে পুরুষ কর্তৃক কোনো বস্তু প্রবেশ করানো হয় বা প্রবিষ্ট করেন, তাহলে সেটাকে কি বলে? যৌন কর্ম বলে। তো সংজ্ঞাগুলো বুঝছেন? এটা কিন্তু আপনার এবারে পুরোপুরি আপনার বাই সিরিয়ালি মনে রাখতে হবে, 54 ধারার মতো। তাহলে যৌন কর্ম হয় কার সাথে? নারী এবং শিশুর সাথে। আর বলাৎকার হয় কার সাথে? ওর সাথে। ছেলে শিশু। বলাৎকার হয় ছেলে শিশু, আর যৌনকর্ম হয় নারী এবং শিশুর সাথে। ফিকে। উদ্দেশ্য থাকবে কি? বলাৎকারে হচ্ছে তার যৌন কর্ম উদ্দেশ্য, আর মহিলার ক্ষেত্রে হচ্ছে, মহিলা এবং শিশুর ক্ষেত্রে হচ্ছে যদি তার পুরুষাঙ্গ মহিলার যোনিপথ বা পায়ুপথ বা মুখগহ্বরে যদি প্রবেশ করায় বা তার দেহের কোনো অংশ, সেই ক্ষেত্রে যৌন কর্ম হিসেবে গণ্য হবে। শিশু, 16 বছরের কম বয়স্ক কোনো শিশু, সেটা পুরুষও হইতে পারে, ছেলে শিশুও হইতে পারে, মেয়ে শিশুও হইতে পারে। তাহলে শিশু কাদের হিসেবে গণ্য করা হবে? ছেলে, 16 বছরের মেয়ে, কি উভয়ই? শিশু, মেয়ে শিশু, পুরুষ শিশু দুটোই। উভয়ই। 16 বছর বয়সে। কম বয়স্ক ছেলে এবং মেয়ে উভয়কেই শিশু হিসেবে গণ্য হবে। তাহলে আমরা শেষ করলাম হচ্ছে 2 দ্বারা। 2 দ্বারার 2 এর ক, অপরাধের সংজ্ঞা। আমার সাথে সাথে বলেন, 2 এর ক, অপরাধের সংজ্ঞা। এর হলো অপরাধের সংখ্যা না? অপরাধের সংজ্ঞা কি? অর্থাৎ এই আইনে যেই অপরাধ করলে শাস্তির বিধান আছে সেটাই অপরাধ। সাথে ব্যবহার করবেন দণ্ডবিধি আইনের 40 ধারা। 2 এর হ, অপহরণ। কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো স্থানে আটক রাখলে সেটা অপহরণ হিসেবে গণ্য হবে নাকি?
আমি কি সঠিক কইছি নাকি ভুল কইছি? সঠিক স্যার ঠিক আছে ফুসলাইয়া বা প্রলুব্ধ করিয়া বিধি প্রদর্শন করিয়া। আমি কি বলছি? আমি বলছি কোন ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোন জায়গায় আটক রাখলে সেটা অপহরণ বলে। এটা কি ঠিক হইছে? এটা স্যার আটক হয়েছে, আটক ভুল হয়েছে। এটা আটক হইছে, তো এটা তো আর অপহরণ হয় নাই। অপহরণ হয়েছে কি স্থানান্তর করতে হবে, স্থানান্তর করলে অপহরণ হবে। তো আমি বললাম যে আমি সেটা ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে, আপনারা বললেন যে ঠিক হয়েছে, তাহলে হইলো কেমনে? এটাও ঠিক হয়েছে স্যার, আপনি আটক বলছেন যেহেতু আটকই গ আর কি। গো, রাইট। হ্যাঁ। তো ঠিক আছে, পরীক্ষার হলে আপনি গ লিখে দিয়ে ওটা বলবেন যে এটা অপহরণ হয়েছে। না, ভুল তো দেখতেছি না স্যার, হয়তো গ আর কি। হ্যাঁ, গ। তো গ গ গ আপনারা বললাম আমি যে এটা কি অপহরণ হয়েছে, আপনি বললেন যে ঠিক আছে এটা আটক হয়েছে। আসে না তো, আসে না তো, তারপরে হচ্ছে পরীক্ষা তো আসে না। গ, আটক বা অবরোধ। আটক বা অবরোধ কোন ব্যক্তিকে ইচ্ছার বিরুদ্ধে কোন স্থানের ভিতরে আটক রাখলে সেটা আটক বা অবরোধ হয়। গতে হচ্ছে ট্রাইব্যুনাল, অর্থাৎ এই আইনের গঠিত ট্রাইব্যুনাল। আমি কিন্তু এইবার বলার পরে আপনাদের একজন একজন করে ধরাবো, এই সংখ্যা কিন্তু আপনাদের ভুলার কোনো সুযোগ নাই। একজন একজন করে ধরাবো, অতএব মনোযোগী হন। ঙ, ধর্ষণ, অর্থাৎ নারী শিশু নির্যাতন আইনের 9 ধারার বিধান সাপেক্ষে দণ্ডবিধি আইনের 375 ধারায় সংজ্ঞায়িত হচ্ছে ধর্ষণ বা রেপ। নারী শিশু নির্যাতন আইনের 375 ধারার 5টা বিষয়ের ক্ষেত্রে বলা হয়েছে ধর্ষণ। নারী লোকটির ইচ্ছার বিরুদ্ধে তার সম্মতি ব্যতীত। 3 নাম্বার হচ্ছে ভয়ভীতি দেখায় সম্মতি সহকারে। 4 নাম্বার হচ্ছে মহিলা জানে উক্ত পুরুষটি তার স্বামী, পুরুষটি জানে মহিলাটি তার স্ত্রী নয়। 5, যেই ক্ষেত্রে মহিলার বয়স বা নারীর বয়স 14 বছরের কম, সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে। চ, নবজাতক শিশু, যে শিশুর বয়স 40 দিনের কম তাকে নবজাতক বলে। স, নারী, অর্থাৎ যে কোনো বয়সের নারী, এটা একদিনের মেয়েও নারী, 80 বছরের মহিলাও নারী। ডবল স, বলাৎকার, কোন ছেলে পিকে। শিশুর বা পাইপতে কোন পুরুষ কর্তৃক সংগঠিত যৌনকর্ম। তখন কি বলাৎকার কি মহিলা করতে পারে নাকি পুরুষ করবে? পুরুষ 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 পুরুষই করবে পুরুষকে স্যার করবে নাকি? পিকে স্যার করবে। পুরুষ পুরুষের সাথে হবে। ট্রিপল স, মারাত্মক জখম, দণ্ডবিধি আইনের 320 ধারায় সংজ্ঞায়িত মারাত্মক জখম। দণ্ডবিধি আইনের 320 ধারায় 8টি ক্ষেত্রে মারাত্মক জখমের কথা বলা হয়েছে। প্রথমত, পুরুষত্বহীন করা। দ্বিতীয়ত, 2 কান বা 1 কানের শ্রবণ শক্তি নষ্ট করা। 3, 2 চোখ বা 1 চোখের দৃষ্টিশক্তি বিনষ্ট করা। 4, অঙ্গ বা গ্রন্থি স্থায়ীভাবে বিনষ্ট করা। 5, মুখমণ্ডলের বিকৃতি, না 5 হচ্ছে এই অঙ্গহানি। 6, মুখমণ্ডলের বিকৃতি। 7, হাড় বা দাঁতভঙ্গ। 8, 20 দিন পর্যন্ত কার্যক্রম থেকে বিরত রাখা। তারপর হচ্ছে বর্গীয় জ, মুক্তিপণ, কোনো ব্যক্তিকে অপহরণ করে বা আটক রেখে কোনো আর্থিক বা অন্য কোনো সুবিধা বা মূল্যবান জামানত গ্রহণ করলে তাকে মুক্তিপণ বলে। অর্থাৎ মুক্তিপণের সাথে কার সম্পর্ক আছে? অর্থ অপহরণ এবং অর্থদণ্ড আটকের সম্পর্ক আছে। তারপর হচ্ছে বর্গীয় জ, না সরি, বর্গীয় জ মুক্তিপণ। জ হচ্ছে ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি হচ্ছে 1898 সালের যে আইন, সেটাকে ফৌজদারি কার্যবিধি বলে। তারপর হচ্ছে ইয় বা নিয়, যৌতুক, অর্থাৎ ছেলের বিয়ের ছেলে পক্ষ বর পক্ষ কনে পক্ষর নিকট যদি বিবাহ স্থির থাকা অবস্থায় বিয়ের আগে বা বিয়ের পরে কোনো পণ, কোনো অর্থ, কোনো সামগ্রী বা সম্পদ দাবি করে, তাকে যৌতুক বলে। আর মেয়ে পক্ষ যদি বর পক্ষের বিবাহের সময় আগে পরে স্থির থাকা অবস্থায় কোনো পণ, অর্থ, সামগ্রী, সম্পদ প্রদান করে, তাহলেও তাকে কি বলে? যৌতুক বলে। যৌতুক তারপর হচ্ছে ডবল নিয়, যৌন কর্ম, কোন নারী বা শিশুর যোনিপথ বা পাইপথ, ঠিক আছে, কোন নারী বা শিশুর যোনিপথ বা পাইপথ বা মুখের ভিতরে কোনো ব্যক্তি কর্তৃক
যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে পুরুষাঙ্গ বা দেহের কোনো অংশ পুরুষাঙ্গ বা দেহের কোনো অংশ প্রবেশ করানো বা প্রবিষ্ট করে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে? যৌন কর্ম হিসেবে গণ্য হবে। আমরা আগে শুধু বলাৎকার পাইছিলাম হচ্ছে 377-এর ক্ষেত্রে, এখন কিন্তু বলাৎকার আর 377-এ নাই, এখন সেটা দর্শন হিসেবে গণ্য হবে। বোঝা গেছে? আগে যদি কোনো পুরুষ কোনো নারীর সাথে, অর্থাৎ তার যৌনাঙ্গ ব্যতীত অন্য কোনো অঙ্গ দিয়া যদি তার সাথে যৌন কর্ম করতো, তাহলে সেটাও কিন্তু বলাৎকার হইতো। কিন্তু এই সংশোধিত আইন অনুসারে এখন নারীর আপনি যোনিপথে করেন আর পায়ুপথে করেন আর যে কোনো দিকেই আপনি কি করেন, যৌন কর্ম করেন, সেটা দর্শন হিসেবে গণ্য হবে। ঠিক পুরুষের ক্ষেত্রেও একই রকম, আপনি ছেলে শিশুর মুখ উপরে করেন, পায়ুপথে করেন, যেই দিকে আপনি কি করবেন, যৌন কর্ম সম্পাদন করবেন, সেটাই দর্শন হিসেবে গণ্য হবে। তারপরে হচ্ছে শিশু। শিশু বলতে 16 বছরের কম বয়স্ক সকল ছেলে এবং মেয়েকে শিশু হিসেবে গণ্য হবে। বলেন, আপনারা একজন একজন করে বলে যান সংজ্ঞাগুলা। বলেন, রেদওয়ান বলেন। দুই হচ্ছে যে দুইয়ের ক অপরাধ। এটা হচ্ছে যে এই আইনের অধীনে শাস্তিযোগ্য কোন অপরাধ, পেনাল কোডের 40 ধারা। অপহরণ হচ্ছে যে কোন ব্যক্তিকে বল প্রয়োগ বা প্রলুব্ধ করিয়া, ফুসলাইয়া, ভুল বুঝাইয়া বা ভীতি প্রদর্শন করিয়া এক স্থান হতে অন্য স্থানে যাইতে বাধ্য করাকে অপহরণ বলে। হুম, দুইয়ের গত বলছে আটক। কোন ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোন স্থানে আটকাইয়া রাখাকে আটক বলা হয়। নাটকের সাথে অবরোধটা মনে রাখেন। আটকের সাথে অবরোধ এবং মুক্তিপণ দুটোটা যায়। তারপর হচ্ছে যে দুইয়ের ঘ ট্রাইব্যুনাল, অর্থ মানে এই আইনের অধীনে গঠিত কোন ট্রাইব্যুনাল। উমত বলছে যে দর্শন, নারী শিশু নির্যাতন দমন আইনের 9-এর 1 ধারার বিধান সাপেক্ষ বা পেনাল কোড 1860 সালের 375-এর সংজ্ঞায়িত, যেটা নারী দর্শন হিসেবে র্যাব বুঝায়। হুম, তারপর হচ্ছে যে দুইয়ের চত হচ্ছে যে সাইলেন্ট মেজরিটি, নবজাতক শিশু, অনূর্ধ্ব 40 দিন বয়সের কোন শিশু, হুম, নীরব জনগোষ্ঠী আর কি। দুইয়ের ছত বলছে নারী, অর্থাৎ যে কোনো বয়সের নারীকে বোঝায়। দুইয়ের ডাবল ছ হচ্ছে যে বলাৎকার, অর্থ কোনো ছেলে শিশুর মুখ বা ফাইভ হতে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত কোনো যৌনকর্ম। দুইয়ের ত্রিপল ছ হচ্ছে যে মারাত্মক জখম, যেটা 320-এ সংজ্ঞায়িত করা আছে পেনাল কোড। দুইয়ের বৈর্কের যতে বলছে মুক্তিপণ। হুম, মুক্তিপণ অর্থ হচ্ছে যে আর্থিক সুবিধা বা অন্য কোনো প্রকারের সুবিধা। হুম, যতে বলছে যে ফৌজদারি কার্যবিধির কথা। তারপরে নিয়ত বলছে যৌতুক, কোনো বিবাহে বর বা বরের পিতা মাতা প্রত্যক্ষভাবে বিবাহের সাথে যারা জড়িত থাকে বরের পক্ষে, উক্ত বিবাহের সময় ওই বিবাহের সম্পর্ক বিদ্যমান থাকার জন্য বা স্থির থাকা সত্ত্বে বিবাহের পণ হিসেবে কনের নিকট হতে যে টাকা বা অর্থ সামগ্রী আদায় করা হয় তাকে যৌতুক বলে। সেম হুম, কনেপক্ষ যদি বিবাহের বিবাহের স্থির রাখার জন্য বরকে যদি কোনো কিছু দিয়ে যদি খুশি করে বা অর্থ এবং মূল্যবান সামগ্রী দিয়ে যদি অন্যবিধ সম্পদ দিয়ে যদি ইয়া করে, তাহলে সেটিও যৌতুক হবে। তারপরে দুইয়ের ডাবল নিয়তে বলছে যৌনকর্ম। যৌনকর্ম অর্থ হচ্ছে কোনো নারী বা শিশুর যোনি বা ফাইফত মুখের অভ্যন্তরে কোনো ব্যক্তি কর্তৃক যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে পুরুষাঙ্গ বা দেহের কোনো অংশ প্রবিষ্টকরণ। হুম, শিশু, তত বলছে শিশু। শিশু বলতে অনধিক 16 বছরের কোনো ব্যক্তি। হুম, তারপর হচ্ছে যে ঠতে বলছে হাইকোর্ট বিভাগ, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ বলা হয় আর কি, অর্থাৎ বাংলাদেশ এটা আমার সুপ্রিম দরজা কোর্ট। বাইরে থেকে লাগিয়ে দিন এটা।
হুম তাহলে গেল 2 দ্বারা। আর কে কেউ বলবেন? তারপরে হচ্ছে 3 দ্বারা। 3 দ্বারা হচ্ছে এই আইনের প্রাধান্য, অর্থাৎ অন্য আইনে যাই থাকুক, যখন এই আইনের কোনো অপরাধ হবে তখন সেটা নারী শিশু নির্যাতন আইনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে এবং এই আইনে সেটা মামলা করতে হবে। 3 দ্বারা। 4 দ্বারা হচ্ছে দহনকারী পদার্থ। দহনকারী পদার্থ দ্বারা সংগঠিত অপরাধ। 1, যদি কোনো ব্যক্তি দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত কোনো পদার্থ দ্বারা কোনো শিশু নারীর মৃত্যু ঘটায় বা চেষ্টা করে, সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব 20 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে 4-এর 1-এ হইল কি, যে এসির দ্বারা, বিস্ফোরক দ্রব্য দ্বারা, ক্ষয়কারী পদার্থ দ্বারা বা বিষাক্ত কোনো পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটায় বা চেষ্টা করে, মৃত্যু ঘটায় বা চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সাথে 20 লাখ টাকা জরিমানা। 1। 2-এ বলছে যদি কোনো ব্যক্তি দহনকারী পদার্থ দ্বারা কোনো শিশু নারীর দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি নষ্ট করে বা শরীরের কোনো অঙ্গ বা গ্রন্থি নষ্ট বা বিকৃত করে বা আহত করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 2 দ্বারা। এখন এখানে 2-এর মধ্যে বলা আছে যদি তার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, স্তন বা যৌনাঙ্গ বিকৃত করে বা নষ্ট করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর 2-এর খ-তে বলছে শরীরের অন্যান্য জায়গায়, অর্থাৎ হাতে, পায়ে, এইসবের মধ্যে যদি আঘাত করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 14 বছর, কম হইলেও 7 বছর এবং 5 লাখ টাকা জরিমানা। আর 3-এ বলছে দহনকারী, ক্ষয়কারী পদার্থ দ্বারা কোনো শিশু বা নারীর উপর নিক্ষেপ করার চেষ্টা করে, নিক্ষেপ করছে অর্থাৎ ঢিল মারছে, যদি কোনো নারীর শারীরিক মানসিক কোনো ক্ষতি নাও হয় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 7 বছর, তবে 3 বছরের কম না, অর্থাৎ খালি চেষ্টা করছে, চেষ্টা করছে সেই ক্ষেত্রে তার 3 বছর কম, সাথে 5 লক্ষ টাকা জরিমানা। আর 4-এ বলছে জরিমানার টাকা দণ্ডিত ব্যক্তির নিকট হইতে আদায় করিয়া, সে যদি মারা যায় তাহলে তার সম্পত্তি হতে আদায় করিয়া যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে, বা তার উত্তরাধিকারীকে প্রদান করবেন। 4 দ্বারা, অর্থাৎ নারী শিশু নির্যাতন আইনের 4-এর 4। বুঝা গেছে? আবার বলি, শুনেন, মনোযোগ দেন। 4-এর 1 কি করছে, ক্ষয়শীল দহন এসিড দ্বারা কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটাইছে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করছে, তার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 20 লক্ষ টাকা জরিমানা। 2, এসিড দহনশীল ক্ষয়শীল দ্বারা কোনো নারী বা শিশুর কি করছে, চোখ নষ্ট করছে, কান নষ্ট করছে, মুখমণ্ডল নষ্ট করছে, অর্থাৎ চোখ, কান, মুখ, তারপর হচ্ছে স্তন, যৌনাঙ্গ, কি করছে, বিকৃত করছে বা নষ্ট করছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর যদি তার মুখ ব্যতীত, চোখ ব্যতীত, কান ব্যতীত কি করছে, হাতে পড়ছে বা শরীরের অন্য কোনো অঙ্গের মধ্যে পড়ছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 10 বছর, এই 14 বছর পর্যন্ত, তবে 7 বছরের কম না। আর 3-এ বলছে যদি সে দহন খালি চেষ্টা করছে, কি করছে, নিক্ষেপ করার চেষ্টা করছে কিন্তু তার শরীরে আঘাত পড়ে নাই, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 5 বছর, তবে 3 বছরের কম নয়, সাথে 5 লক্ষ টাকা জরিমানা। আর 4-এ বলছে এই যে ব্যক্তি উক্ত অপরাধে দণ্ডিত হইল, তার নিকট থেকে উক্ত টাকা আদায় করে কি করবে, ক্ষতিগ্রস্ত যে মারা গেছে বা আহত হয়েছে, চিকিৎসাধীন আছে, তাকে এই টাকাটা দিতে হবে। এই হইল 4 দ্বারা। বুঝা গেছে? নুরুল ভাই? স্যার গেছে এখানে স্যার। এখানে স্যার 4-এর 1 আছে, 4-এর 2 আছে, 4-এর 1, তারপরে 2, 3, 4-এর 2, 4।
সাইডের সাইডের এক, এক সাইড সাইডের এক, সাইডের আমি দুই, সাইডের তিন, সাইডের চার। আমি বলতে চাচ্ছি কোনটা স্যার, সাইডের এক দুই এবং সাইডের দুই এর আবার ক আছে নাকি? হ্যাঁ, ক আছে, খ আছে। ক আছে আবার, তারপর সাইডের তিন সাইডের চার, এই তো। হ্যাঁ। ঠিক আছে। তারপর ৫-৬ রহিত, সাত, সাত দ্বারা নারী ও শিশু অপহরণের শাস্তি। যদি কি করে মানব পাচার আইনের ৩ এবং ৬ ধারার অপরাধ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে, মানব পাচার আইনের ৩ এবং ৬ ধারার উদ্দেশ্য ব্যতীত কোনো নারী এবং শিশুকে অপহরণ করে, সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড। ঠিক আছে, ১৪ বৎসর যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে। তাহলে নারী শিশু নির্যাতন আইনের ৭ ধারা হচ্ছে কি? নারী এবং শিশু অপহরণের শাস্তি। ৮ ধারা হচ্ছে মুক্তিপণ আদায়ের শাস্তি। কি করছে? অপহরণ করিয়া নারী এবং শিশুকে মুক্তিপণ দাবি করছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ঠিক আছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, মুক্তিপণ আদায়জন করে। ৯ ধারা হচ্ছে ধর্ষণ। এখানে খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দেন। যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে, সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। ঠিক আছে, এটা হইলো ১ ধারা। এখন এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে বিবাহ ব্যতীত ১৬ বছরের অধিক বয়সের নারীর সাথে, বিবাহ ব্যতীত ১৬ বছরের অধিক বয়স্ক নারীর সাথে তার সম্মতি ব্যতীত ভয়ভীতি প্রলোভন দেখাইয়া প্রতারণার মাধ্যমে সম্মতি আদায় করিয়া কি করলেন? যৌন সঙ্গম করলেন। আর ১৬ বছরের কম বয়স্ক কোন শিশুর সহিত তার সম্মতি সহ বা সম্মতি ব্যতিরেক যৌনকর্ম করলে সেটাও ধর্ষণ হবে। বুঝা গেছে? অর্থাৎ ১৬ বছরের বেশি তারে ভয়ভীতি হুমকি প্রলোভন দেখাইয়া তার সম্মতি নিয়েই তার সাথে কি করছেন? যৌনকর্ম করছেন, সেটা ধর্ষণ। আর ১৬ বছরের কম বয়স্ক মেয়ে শিশুর সাথে তার সম্মতি থাকুক বা সম্মতি না থাকুক, তার সাথে আপনি যখনই কোনো যৌনকর্ম করবেন সেটাই ধর্ষণ বললে গণ্য হবে, সাথে বলাৎকারও ধর্ষণ হিসেবে গণ্য হবে। এখন যখন একজন পুরুষ আরেকটা ছেলে শিশুর মুখ পাইপ হতে দিয়ে যৌনকর্ম করবে, তখন সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে। তার শাস্তি হবে কততে? ৯-এর ১ ধারায়। তারপর হচ্ছে ৯-এর ২, ধর্ষণের ফলে। স্যার স্যার এই যে প্রশ্ন আসছিল যে এই মৌলবী ইয়া করলো, কি জানি কয়, বিবাহের প্রতারণা করে বিবাহ কইরা দর্শন করলো, তো তখন কি এই ৯-এর ১ আসতো? ওখানে তো ভাই আপনার ধর্ষণের শাস্তি চায় নাই, যে সে বিয়াটাই তো করছে ভুল বিয়া, ওটা তো ৪৯৬ ধারা। এখানে তো দর্শন না, এখানে তো মৌলবীর মাধ্যমে সে বিয়ে করছে, এখানে তো দর্শনের কথা বলা নাই, কিন্তু ওইটা কিছুদিন তো, যেতে না যেতে তার ভালো লাগতেছে না আর কি। হ্যাঁ, মানে সে তো দেখাইছে যে আমি বিয়ে করছি, মহিলাও রাজি, সেও রাজি, বিয়ে হয়েছে। কিন্তু এই যে মূলত যে খাজি দিয়ে সে বিয়ে করানোর কথা ছিল, এই খাজিটাই হয়েছে বুয়া খাজি। ঠিক আছে, ৪৯৬ দ্বারা কি আপনি ভালোভাবে পড়েন নাই? তাহলে কি স্যার ওইটা কি প্রতারণা হলো না? ওইটা প্রতারণা এটা না, ৪৯৩, ওইটা ৪৯৩, ৯৬ সাথে মিল। ওইটা হচ্ছে আপনার ৪৯৩, ৪৯৬ এগুলো হচ্ছে স্পেসিফিকলি দেওয়া আছে, যে আপনি কি করছেন, তার সাথে বিবাহের প্রলোভন দেখাইয়া বুয়া বিয়া সাজাইয়া স্বামী স্ত্রী হিসেবে সংসার করছেন। ঠিক আছে, ওইটা আপনার ওই যে ৪৯৩, ৪৯৬ ওই জায়গার মধ্যে যায়, কারণ সে বিয়াটা করছে বুয়া বিয়া, খাজিটাই হয়েছে বুয়া খাজি। ঠিক আছে, ওই জায়গার না, আবার এখানে। এখানে একটা কথা ছিল স্যার, ওইখানে যে প্রশ্নটা আসছে ওইখানে কিন্তু ভুয়া কাজী টুয়া কাজী এগুলা কিন্তু কোনো কিছু মিন করে নাই। হুম, ওইখানে ছিল যে করিম নামক ব্যক্তি একজন মৌলবীর মাধ্যমে সাফ আলী নামক ব্যক্তিকে বিয়ে করেছেন, হুম। এতটুকু। কিন্তু কিছুদিন যেতে না যেতে অস্বীকৃতি জানাইতেছে স্ত্রী। নেপালে সে স্ত্রী হিসেবে এটা অস্বীকৃতি জানায়। এটা এখানে তো ভুয়া যে মৌলবী এটাও বোঝা যাচ্ছে না। বুয়া মৌলবী কি বিয়া করায়? বিয়ে কি মৌলবী পড়ায় নাকি কাজী সাহেব পড়ায়? এই তো কাজী সাহেব সবকিছু এন্ট্রি করে, মৌলবী না, বিয়েতে মৌলবীর কোনো কাজ নাই, বিয়ের কাজ হচ্ছে কাজী সাহেবের।
কাজী যেখানে সব তো কাজই করে ওই যে। হুম। শুনেন, যেখানে দেনমোহর আছে, রেজিস্ট্রেশন আছে, সেখানে বিয়ে আছে। দেনমোহর রেজিস্ট্রেশন ব্যতীত বিয়ে নাই। ঠিক আছে, ওইগুলো ওই যে প্রেমের আলাপ, এগুলো বহুত জায়গায় শোনা যায় যে তুমি আমার 1 টাকা কাবিন দিও, আরে এই- 2 জন সাক্ষী হইলেই তো বিয়ে হয়। এগুলো হচ্ছে বাটপারি আলাপ, এই ঠিক আছে। ধারাটা আমিও আমিও স্যার নয়ের এক দিয়ে আসছিলাম, যেটা সত্য কথা। হ্যাঁ। ওই যে এখন এখন বর্তমান যুগে প্রেমিক প্রেমিকা উঠিয়ে কয় যে আরে আমরা 2 বন্ধু সাক্ষী হইলেই তো বিয়ে হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে বাটপারির আলাপ, ঠিক আছে। সাক্ষী হইতে হবে যথোপযুক্ত সাক্ষী, ঠিক আছে। ইসলামী শরিয়া আইন বলা হয়েছে যথোপযুক্ত সাক্ষী হইতে হবে, অর্থাৎ অবশ্যই যদি কনের বাবা বা তার বড় ভাই হাজির না থাকে তাহলে এই বিয়া বৈধ না। শেষ, এক কথায় শেষ। ওই যে আমরা বলি না যে উকিল বাপ, আমাদের প্রচলিত আছে না উকিল বাপ। উকিল বাপ বলতে কিছু নাই, এটা হচ্ছে উকিল। উকিলটা কি, যে তার বাবা হবে মূলত উকিল। যদি তার বাবায় সম্মতি দিয়ে যদি অন্য কোনো ভাই দেয়, বা তার বাবা না থাকলে কি হবে, তার বড় ভাই হবে বা তার ছোট ভাই, যে তার গার্জেন, সে হবে কি উকিল, ঠিক আছে। কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে উকিল বাপ, ঠিক আছে। উকিল বাপ। আমি কিন্তু আবার আমার শালীর উকিল, কথা বুঝছেন, আমার ছোট শালীর উকিল হচ্ছে। তো আমরা এগুলা গেছিলাম অনেক দিকে, ওইটা এখন বাদ দেই, আমাদের সময়টা হচ্ছে অল্প। তাহলে একে হচ্ছে দর্শন করলো, দুইয়ে যদি এই দর্শনের ফলে যদি তার মৃত্যু হয়, শিশু যে দর্শিতা যে নারী, এর যদি নারী বা শিশুর মৃত্যু ঘটে, সেক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যান্য 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। এটা কিন্তু মাঝখানে 20 লক্ষ করছিল, এখন এটা আবার কমাইয়ে 2 লক্ষতে নিয়ে আসছে। আর 3-এ বলছে